বাগেরহাটে 2 শতাধিক থ্যালাসেমিয়া রোগীর জন্য স্বেচ্ছায় রক্ত সংগ্রহ করছে একটি সংগঠন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। রক্তদানে মানুষের আগ্রহ কেমন দেখছেন? বাগেরহাটে 2 শতাধিক থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত সংগ্রহ এবং রক্ত প্রদান কার্যক্রম চলছে। সকাল 10টা থেকে কিন্তু এখানে যারা রক্তদাতা এবং রক্ত গ্রহীতা সবাই কিন্তু এখানে মূলত আসছে এবং বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের একটি দক্ষ টিম এখানে এই রক্ত প্রদান এবং রক্ত গ্রহণের জন্য কাজ করছে। এর সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এবং এই আয়োজনটা যারা করেছে তারা হচ্ছে গ্লোবাল ইয়ুথ হারমোনি ইনিশিয়েটিভ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এই রক্ত প্রদান এবং রক্তদানের যে কার্যক্রম সেই কার্যক্রম আয়োজন করেছে। এটিকে সহযোগিতা করছে ডিস্ট্রিক্ট পুলিশ রিফর্ম নামে একটি প্রতিষ্ঠান। আসলে আমাদের চারিপাশেই কিন্তু থ্যালাসেমিয়া রোগী রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু থ্যালাসেমিয়া রোগী সম্পর্কে জানাতে চাই, থ্যালাসেমিয়া রোগ হচ্ছে জিন ঘটিত একটি বংশগত রোগ। এই রোগের ফলে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন উৎপাদন কমে যায়, যার ফলে কিন্তু এই রোগীদের নিয়মিত রক্ত প্রদান করতে হয়। তবে এখানে যারা দীর্ঘদিন এই রক্তদান কর্মসূচি নিয়ে কাজ করে তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে যদি বাংলাদেশের মানুষ সচেতন হয় তাহলে এই রোগের বা রোগীর সংখ্যা কিন্তু কমে আসবে। এখানে আমাদের সাথে জাহিদুল ইসলাম জাদু নামে একজন স্বেচ্ছাসেবক রয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচি নিয়ে কাজ করেন এবং থ্যালাসেমিয়া রোগীদের সচেতন করার জন্য কাজ করে। আমরা একটু তার কাছে জানতে চাবো আসলে কি ধরনের ইনিশিয়েটিভ নিলে থ্যালাসেমিয়া রোগী কমতে পারে। থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ, আপনারা পূর্বেই শুনেছেন। এখন এটি হলো বাহকে বাহকে যখন বিয়ে হয় থ্যালাসেমিয়ার বাহকে বাহকে, তখনই হচ্ছে এই যে সন্তান উৎপাদন হয় তখনই থ্যালাসেমিয়া হিসেবে আমাদের মাঝে একজন নতুন মানুষ জন্ম নেয়। কিন্তু আমরা যদি থ্যালাসেমিয়া প্রতিরোধে আমরা সরকারের কাছে যদি আহ্বান জানাই যে বিয়ের সময় অবশ্যই যে রেজিস্ট্রার কাজী তিনি দেখবে যে বর এবং কনের দুজনই থ্যালাসেমিয়া বাহক কিনা। এই টেস্ট রিপোর্ট না দেখে আমরা যত্রতত্র বিয়ে দিচ্ছি এবং থ্যালাসেমিয়া রোগী উত্তরোত্তর বাড়ছে। এটি কমানো সম্ভব নয় যা বেড়ে যায়, কিন্তু এটি প্রতিরোধ সম্ভব, এটি রুখে দেওয়া সম্ভব যদি আমরা সচেতন হই এবং আমরা বাহকে বাহকে বিয়ে না দিই। আর থ্যালাসেমিয়া যদি একবার হয়ে যায় তার আসলে চূড়ান্ত চিকিৎসা বলে পৃথিবীতে আজও কিছু আবিষ্কার হয়নি। কিছু সাধারণ চিকিৎসা হয়ে থাকে, তাতে চূড়ান্ত অর্থে থ্যালাসেমিয়া রোগীরা মুক্তি পায় না। অতএব আপনারা শুনছিলেন যে কিভাবে আসলে থ্যালাসেমিয়া আর রোগী কমিয়ে আনা যায় এবং আজকের যে কার্যক্রম এই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু তারা বিভিন্ন যে রক্তদাতা সংগঠন রয়েছে তাদের সদস্যরা এখানে এসেছেন। তারা কিন্তু স্বেচ্ছায় রক্তদান করছেন এবং এই রক্তগুলো আজকেই থ্যালাসেমিয়া রোগীদের প্রদান করা হবে এবং যদি কিছু রক্ত থেকে যায় সেই রক্তগুলো কিন্তু বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের যে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে থ্যালাসেমিয়া রোগীদের চাহিদা মতো কিন্তু তাদেরকে প্রদান করা হবে। এবং এই যে কর্মসূচি এটি কিন্তু দিনব্যাপী চলবে। আমাদের আয়োজকরা যেভাবে জানিয়েছেন আজকে বিকাল 4টা পর্যন্ত তারা এই কর্মসূচি চালাবেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সর্বশেষ খবর। সোহান, অনেক ধন্যবাদ আপনাকে। বাগেরহাটে 200 থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত প্রদান চলছে। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। দর্শক, আনসার ভিডিপি দপ্তরে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এরা কিভাবে তাদের ট্রেনিংটা আরও ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে, ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি ওইসব নিয়ে এবং এখন তরুণদের কর্মসংস্থান, যেটা আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থায় আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে 1 লক্ষ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায় এইটার ব্যাপারেও আমরা আলাপ করছি। আমরা হয়তো উচিত ভবিষ্যতে হয়তো এটার আমরা ফলটা পেয়ে যাব। মাননীয় উপদেষ্টা একটা বিষয় একটু করবেন, সেটা হচ্ছে আনসারের একটা দাবি ছিল এবং এটা অনেক ঝামেলা হয়েছিল সচিবালয়ের সামনে।
যে তাদের স্থায়ীকরণ এবং হচ্ছে তাদের ছুটি বাতিল, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? এই সেক্ষেত্রে এখনই কিন্তু আমরা ওইটা মোটামুটি যে মাঝখানে যে তাদের ওই যে কি বলে বিরতি, ওই বিরতিটা কিন্তু আর থাকছে না। তাদের যেটা বড় দাবি, ওই বিরতিটা কিন্তু আর থাকতেছে না। এখন তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তারা কিন্তু তাদের এই দাবিটা ছিল বিরতিটা, ওই বিরতিটা তারা কিন্তু করতে হচ্ছে না এখন আর। আচ্ছা মাননীয় উপদেষ্টা, আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যারা 5ই আগস্টের আগে যেসব পুলিশ সদস্যের বিতর্কিত ভূমিকা ছিল, ফুটেজ আপনারা পেয়েছেন, তো তাদের বিরুদ্ধে অনেক অধিকাংশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, কিন্তু যারা ট্রেনিংয়ে আছেন, ট্রেনিং করেছেন, এখন সচিবালয়ের সামনে অনশন করছেন, তাদের তো এরকম কোনো বিতর্কিত ভূমিকা নাই, তাহলে তাদেরকে চাকরি থেকে মানে মানে বাতিল করার বিষয়টা কিভাবে আসলো? এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? যাদের চাকরি গেছে আমি ভাবছি যে আজকে আপনার এখানে কিন্তু আনসার হেডকোয়ার্টারে আমার ভিজিট, এখানে আনসারের উপরে প্রশ্নটা করলো সবচেয়ে ভালো। তো আপনি ওই একটা প্রশ্ন করছেন যেটা যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে, তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে ডেইলি, কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে ওই যে মতিউর, যে ছাগল মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। পারছেন না মানে ধরতাছি তো, অনেকেই আছে কনস্টেবল থেকে শুরু করে এডিসি পর্যন্ত চুরি করেছে, এরকম তালিকাও আছে, তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রদান করছেন এবং ঢাকা থেকে তাদের কোনো জায়গায় দিয়ে দিয়েছেন। শোনেন, তাগো ক্ষেত্রে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে, তাগো কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায়ও গেল, এক ওসি ধরা হয়েছে, আবার ধরার থেকে কিন্তু পালায়ও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে, বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। আপনি তো ওই তালিকাটা শোনেন, আপনি আমার একটা অনুরোধ, আপনি তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়েন না। আপনি তো বলতেছেন, শোনেন ভাই, দেশের সেবা করে কিন্তু আপনিও সেবা করতেছেন, আমরা শোনেন না 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 আমার কথা কর, আপনি একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই। আপনার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। অন্য আসামিরাও নির্দোষ প্রমাণিত হয়েছেন। আরও জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কিছুক্ষণ আগে আইনজীবীরা কথা বলেছেন, খালাস পেয়েছেন খালেদা জিয়া, তারেক রহমান, এ নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনি যেমনটি জানেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান যিনি আছেন তা সব আসামিদের আসলে খালাস দেওয়া হয়েছে এবং আমরা সেই সময়ে আসলে হাইকোর্টে ছিলাম, অর্থাৎ আপিল বিভাগে ছিলাম। সেই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দ্বারা যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ছিল, সেখানে আসলে কোনো সাক্ষ্য গ্রহণ বা কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসলে দেওয়া হয়নি। এই জন্য হচ্ছে তারা সবাই নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং সেই সাথে রায় পর্যবেক্ষণে সেটিও বলা হয়েছে যে 5 বিচারপতির সর্বসম্মতিক্রমে এই রায় দেওয়া হয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু কোনো ধরনের তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রমাণও ছিল না। তাই তারা এই রায়টি দেওয়া হয়েছে, এই রায়ের মাধ্যমে তাদের হচ্ছে যে সম্মানহানি হয়েছে সেই সম্মান হচ্ছে তারা ফিরে পাবেন। এবং এরপরে আমরা হচ্ছে খালেদা জিয়ার আইনজীবীদের সাথে কথা বলে তাদের আইনজীবীরা এটি বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসার জেরে আসলে নির্বাচনে অংশগ্রহণ যাতে না করতে পারে বেগম খালেদা জিয়া, সেজন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলাগুলো হচ্ছে ঠুকে দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার জন্য, যেখানে কোনো ধরনের কোনো প্রমাণই ছিল না এই মামলাগুলোতে। এবং এরপরে দুদকের আইনজীবীর সাথেও আমরা কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে এই সাজাটি হয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে সেটি হচ্ছে আগেই হচ্ছে বাতিল করে দেওয়া দরকার ছিল, কারণ এখানে হচ্ছে কোনো ধরনের প্রমাণ ছিল এবং নথিপত্রেও কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ ছিল না যেখানে খালেদা জিয়াকে আসলে এই মামলায় হচ্ছে ফাঁসানো হয়। তো এই পর্যন্ত ছিল এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, রোগী সামলাতে কি উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ?
ডেঙ্গুর কথা বলতে গেলে কিন্তু গত বছর শীত মৌসুমে ডেঙ্গুর কোনো প্রাদুর্ভাব না থাকলেও কিন্তু এবছর শীত মৌসুমের মধ্য সময় আসলেও কিন্তু ডেঙ্গুর যে আক্রান্তের খবর সেটি এখনো রয়েছে। কারণ আমরা গত কয়েকদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে যেটি দেখেছি, এখনো যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি ছিল তখন যে ডেঙ্গু ওয়ার্ডটি করা হয়েছে সেই ডেঙ্গু ওয়ার্ডে এখনো কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই কোনো না কোনো সময় এক দুজন করে ডেঙ্গুতে আক্রান্ত কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী সব বয়সী মানুষ কিন্তু চমেক হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। তারা প্রথমে এসে কিন্তু জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর তাদেরকে কিছু পরীক্ষা দেওয়া হয়। সে পরীক্ষা করার পর ডেঙ্গু যখন শনাক্ত হয় তখন তাদেরকে এই চমেক হাসপাতালে ডেঙ্গুর যে একটি আলাদা ওয়ার্ড রয়েছে সেই আলাদা ওয়ার্ডে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি গত কয়েক মাস আগে যখন ডেঙ্গুর যে প্রাদুর্ভাব ছিল তখন থেকে কিন্তু হাসপাতালগুলোতে আলাদা সতর্কতা নেওয়া হয়েছিল, সেই থেকে এখনো তাদের কার্যক্রম চলমান রয়েছে। তবে চিকিৎসকরা বলছেন কিন্তু এর আগে গত কয়েক বছর ধরে শীতকাল মৌসুমে কিন্তু ডেঙ্গুর তেমন প্রাদুর্ভাব না থাকলেও বা শনাক্তের সংখ্যা ধীরে ধীরে কমে গেলেও কিন্তু এই বছর শীত মৌসুমের মধ্য সময়ে আসার পরেও এখনো ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি রয়ে গেছে এবং এখনো বিভিন্ন নগরের পাশাপাশি বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু ডেঙ্গুর যে আক্রান্তর হার সেটি এখনো রয়ে গেছে। প্রতিদিনই কোনো না কোনো হাসপাতালে কিন্তু ডেঙ্গুর আক্রান্তর খবর আসছে। পাশাপাশি 2-1 দিন বা 4-5 দিন পর কিন্তু একজন করে মৃত্যুর সংখ্যা হচ্ছে বলে চিকিৎসকের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সেই জন্য চিকিৎসকরা বলছেন শীত মৌসুম চলার সময় কিন্তু ডেঙ্গু মশার যে প্রাদুর্ভাব বা অ্যাসিড মশার যে প্রাদুর্ভাব সেটি এখনো রয়ে থেকে যাওয়ার কারণে কিন্তু এখনো ডেঙ্গু আক্রান্তের খবর আসছে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি কিন্তু চট্টগ্রামে শীতজনিত যে রোগ রয়েছে, শীতের সময় যেসব রোগ হয় সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এতে করে কিন্তু সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক রয়েছে। কারণ শীত মৌসুম শুরু হওয়ার পরপর বিশেষ করে শিশু থেকে বৃদ্ধরা কিন্তু শীতের রোগে আক্রান্ত হচ্ছেন। সর্দি, জ্বর, কাশি, বেশিরভাগ সময় যারা শিশুরা রয়েছেন বা সদ্য নবজাতক এবং 10-12 বছর বয়সী যেসব শিশুরা রয়েছেন তারা কিন্তু হঠাৎ করেই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং তাদের শ্বাসকষ্ট, যেটি বলা যায় নিউমোনিয়ার পাশাপাশি শ্বাসকষ্ট কিন্তু চলে আসছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমরা সকাল থেকে চমেক হাসপাতালে জরুরি বিভাগে যে খোঁজ নিয়েছি সেখানে যেটি বলছেন, নগরের পাশাপাশি কিন্তু জেলার উপজেলা থেকেই বেশি আসছেন সেই জন্য আক্রান্ত রোগীরা। কারণ নগরের শীতের প্রাদুর্ভাব কিছুটা কম থাকলেও কিন্তু জেলার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বুসুর, মিরেশ্বরে, সীতাকুণ্ড, আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া এইসব উপজেলায় কিন্তু শীতের যে বেশি তীব্রতা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ 2-1 দিনের মধ্যে একদিন হয়তো সূর্য দেখা গেলেও অন্যদিন কিন্তু সারা দিনই কুয়াশা আচ্ছন্ন থাকে। সেই জন্য কিন্তু নগর থেকে বেশি রোগী হাসপাতালে আসছেন। তাদের অধিকাংশ যেসব শিশুরা আসছেন তারা নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট ধরে যাচ্ছে। এতে করে সাধারণ মানুষের চাপও কিন্তু ধীরে ধীরে হাসপাতালগুলোতে বাড়ছে। কারণ আমরা গত 2 দিন ধরে চমেক হাসপাতাল যে শিশু ওয়ার্ড রয়েছে সেই শিশু ওয়ার্ডে খোঁজ নিয়েছি, কারণ সেখানে 3 ধরনের ঠাঁই নেই। কারণ শিশু ওয়ার্ডে অধিকাংশ শিশু কিন্তু শীতজনিত রোগেই এই হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন এবং তাদেরকে চিকিৎসকরা ভর্তি দিয়ে দিচ্ছেন। তবে সিভিল সার্জন কার্যালয় থেকে যে সংখ্যা আমরা পেয়েছি তারা যেটি বলছেন, শীতজনিত রোগের যদি প্রাদুর্ভাব আরো বেড়ে যায় তাহলে তারা হাসপাতালগুলোতে আলাদা যে পদক্ষেপ তাদের নেওয়া প্রয়োজন সেটি তারা নেবেন এবং ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আলাদা যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি তারা নিচ্ছেন। ইতিমধ্যে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে শীতের কারণে কিন্তু যারা বয়োবৃদ্ধরা রয়েছেন, বিশেষ করে যাদের বয়স 45 থেকে 50-এর ঊর্ধ্বে, তারাও কিন্তু এই শীতজনিত রোগের কারণে আক্রান্ত হচ্ছেন এবং তাদের যে অন্যান্য রোগ রয়েছে সেটিও কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন শীতের যেসব রোগ দেখা দিচ্ছে সেগুলোর কারণে যদি জ্বর, সর্দি, কাশি বা নিউমোনিয়া হয় তাহলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পাশাপাশি কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নয়তো শ্বাসকষ্ট থেকে শুরু করে নিউমোনিয়ার মতো জটিল রোগগুলো কিন্তু দ্রুত আক্রান্ত হবেন বলে চিকিৎসকরা বলছেন। তো চমেক হাসপাতাল থেকে ডেঙ্গু এবং শীতজনিত রোগ নিয়ে ছিল আমার কাছে আসলে শেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানছিলাম বিস্তারিত সহকর্মীর কাছে। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে সাভারের বংশী নদী ও খালগুলো এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। নাব্যতা ফেরাতে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে কিনা কর্তৃপক্ষ?
জি, যেমনটি আপনি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের কর্ণপাড়া এলাকায় এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বংশী নদী। এই নদীর এবং খালের যে চিত্রটি যদি আপনাকে একটু দেখাই, যে শুরুতেই খাল এবং নদীর এই পার দখল করে কিন্তু গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। বিশেষ করে এই যে খালের পাশে এবং নদীর পাশে যে সমস্ত কলকারখানাগুলো রয়েছে, এইসব কলকারখানার দূষিত বর্জ্য পানি যেভাবে এসে নদীর পরিবেশ ধ্বংস করছে, অন্যদিকে কিন্তু এবং খাল এবং নদীর পাশে যে সমস্ত বাড়ি ঘর বা স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিগত দিনে ক্ষমতার প্রভাব খাটিয়ে একটি মহল কিন্তু এগুলো গড়ে তুলেছেন। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই যে খালের পার্শ্ববর্তী যে সমস্ত স্থাপনাগুলো দেখছেন, এগুলোর বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের যারা বিভিন্ন পদধারী ছিলেন তারা কিন্তু এই স্থাপনাগুলো গড়ে তুলেছেন ক্ষমতার প্রভাব খাটিয়ে। এছাড়া নদী এবং খালের যে বর্তমান পরিস্থিতি, এখানে জলজ প্রাণী থেকে শুরু করে এবং মাছ জলজ প্রাণী অন্যান্য যে সমস্ত প্রাণী, সেগুলো কিন্তু আর এই নদীতে এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি এখানে যে সমস্ত জেলে পরিবার এই নদীতে মাছ আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করতেন, সেগুলো কিন্তু এখন আর তারা করতে পারেন না, কারণ নদীর পানি নষ্ট হয়ে যাওয়াতে এখানে আর কোনো মাছের কিন্তু দেখা মিলে না। যেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি, যে কলকারখানার বর্জ্য যেটি রিসাইকেলিং করে নদীতে বা অন্য জায়গায় এটাকে ব্যবহার করার কথা, সেটি না করে কিন্তু সিটিপি ব্যবহার না করে সরাসরি বর্জ্য পানিগুলো এভাবে খালে প্রথমে ছাড়া হচ্ছে এবং এই খাল দিয়ে কিন্তু সেটি চলে যাচ্ছে পার্শ্ববর্তী বংশী নদীতে, এবং যে কারণে কিন্তু সাভারের নদী এবং খালের বর্তমান চিত্রটি কিন্তু এমন ভয়াবহ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আর যেটি আপনি বলছিলেন যে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত নদী এবং খালকে বাঁচানো বা এদের এইসব স্থাপনা উচ্ছেদ এবং এই যে দূষিত বর্জ্য পানি সরাসরি নদীতে ফেলা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু কোনো প্রশাসনের কোনো উদ্যোগ আমরা দীর্ঘদিন ধরে দেখছি না। পাশাপাশি এখন যিনি রয়েছেন পানি মন্ত্রণালয়ের দায়িত্বে রিজওয়ানা হাসান মাননীয় উপদেষ্টা, তার যে প্রতিষ্ঠানটি ছিল বেলাত, তারা কিন্তু বিগত দিনে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় তারা আওয়াজ তুলেছেন যেন এই সমস্ত স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়, নদীগুলোকে যেন তাদের যে স্বাভাবিক পরিস্থিতি সেটিতে যেন ফিরে নেওয়া হয়। তারপরেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সে ধরনের কোনো উদ্যোগ আমরা এখন দেখছি না। তবে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি যারা নদী গবেষণা নিয়ে কাজ করেন, পরিবেশ নিয়ে কাজ করেন, তারা যেমনটি বলছেন যে যেহেতু এখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন মাননীয় উপদেষ্টা রিজওয়ানা হাসান, তিনি হয়তো আগামীতে উদ্যোগ নিয়ে এই সমস্ত যেসব কারণে নদী এবং খালগুলো ধ্বংস হচ্ছে সেই সব বিষয়ে উদ্যোগ নেবেন। এই ছিল আমার কাছে নদী ও খালের বর্তমান চিত্রর খবর সাভার থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ। ফরিদপুরের বোয়ালমারী পৌর বাস টার্মিনাল প্রায় ১.৫ বছর বন্ধ থাকায় মাদক সেবনকারীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এনকেবি নয়ন। বাস টার্মিনাল বন্ধ থাকার কারণ কি, আর অনৈতিক কাজ রোধে কি উদ্যোগ নিচ্ছে প্রশাসন? ধন্যবাদ ইশিকা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌর সদরের পৌর বাস টার্মিনালে। যে বাস টার্মিনালটা 2020 সালে 1 একর 33% জমির উপর নির্মিত হয় এই বাস টার্মিনালটা। এটার নির্মাণ ব্যয় হয় জমি অধিগ্রহণ সহ 5,75,00,000 টাকার মতন। এর মধ্যে প্রায় 2,33,00,000 টাকার মতন এই স্থাপনা তৈরি করা হয়। 2020 সালে দিকে মার্চ মাসে এই মানে যে বাস টার্মিনালটা একটা উদ্বোধন করা হয়। তৎকালীন মেয়র ছিলেন মোজাফফর হোসেন বাবলু মিয়া এবং সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল। উনরা এই বাস টার্মিনালটা উদ্বোধন করেন। তা উদ্বোধনের পরের থেকে মোটামুটি ভালোই চলছিল 1-2 বছর। এরপরে এই 1-1.5 বছর ধরে এই বাস টার্মিনালটা কিন্তু আপনার বন্ধ হয়ে পড়ে আছে। অবহেলা, অযত্ন এবং কর্তৃপক্ষের খামখেয়ালিপনা এবং এই বন্ধ থাকার কারণে এখানে কিন্তু আপনার সন্ধ্যার পর থেকে কিন্তু ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। আমার এই যে বাস টার্মিনালটা পিছনে দেখছেন, এইটার পাশে কিন্তু একটা স্বনামধন্য কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ। এখানে যে ছাত্রীরা আসেন
তারাও কিন্তু এইখানের যে বখাটেদের উৎপাত আছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বাস শ্রমিক, বাস চালক, বাস মালিক কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষ, সাধারণ মানুষ, সাধারণ যাত্রী, আমরা কিন্তু বিভিন্ন শ্রেণী লোকের সঙ্গে কিন্তু কথা বলেছি। এই যে সমস্যাটা এইখানে বাস টার্মিনালটায় নিয়মিত বাস না থামার কারণে, এই দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এই যে পৌর শহরটা এখানে কিন্তু যত্রতত্র যানজটের সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষের দুর্ভোগের মানে পোহাতে হচ্ছে। বিশেষ করে এটা এই পাশেই আঞ্চলিক মানে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক, যে মহাসড়কের পাশেই বাস টার্মিনালটা। কিন্তু এখানে মূলত আমরা এই দীর্ঘদিন বন্ধ থাকার যে কারণটা আমরা জানতে পেরেছি, এবং সাধারণ মানুষের যে অভিযোগ, বিশেষ করে গোল্ডেন লাইন নামক একটি পরিবহন এদের সিন্ডিকেটের কারণে, এবং এদের যে কাউন্টারটা এখানে ছিল এই কাউন্টারটা অন্যত্র সরাই নেওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে। তো এটা সাধারণ মানুষের দাবি যে এই বাস টার্মিনালটা আবার নতুন করে চালু করা হোক। ধন্যবাদ ইশিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ। নয়ন, ধন্যবাদ আপনাকে। ফরিদপুর থেকে বাস টার্মিনাল বন্ধ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। রাজবাড়ীতে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে, সরিষার ক্ষেতগুলো যেন সোনালী আভায় উজ্জ্বল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, বিঘা প্রতি কত মণ সরিষা পাওয়া যাবে আর কৃষকরা কি বলছেন? ধন্যবাদ ইশিকা, আপনি যেমন জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার 5টি উপজেলার 42টি ইউনিয়নে সারা জেলায় কিন্তু সরিষা ফুলের বাম্পার ফলন হয়েছে। আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন কিন্তু যে রাজবাড়ী জেলার যে কৃষক এবার সরিষা চাষ করেছে সে চাষে কিন্তু বাম্পার ফলনটি হয়েছে। এ কারণে কিন্তু রাজবাড়ীর যে বিভিন্ন এলাকায় রয়েছে সেই এলাকার কিন্তু সরিষার, এটা রাজবাড়ী সরিষা ক্ষেতের জন্য এমন একটি দৃশ্য যে ক্যামেরার মাধ্যমে দেখানো যাচ্ছে, এটা দৃশ্যটা রাজবাড়ির একটি ইউনিয়ন এলাকার। তো এই মাঠে মাঠে, রাজবাড়ী জেলার মাঠে মাঠে কিন্তু রাজবাড়ির সরিষা ক্ষেতগুলো যেন সোনালী আভাসে উজ্জ্বল হয়ে আছে। অনেক কৃষকের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এবছর সরিষার ফলন খুব ভালো হয়েছে। আমরা যে পরিমাণ সরিষার আশা করেছিলাম তার চেয়ে ভালো পেয়েছি বলে অনেক কৃষক জানিয়েছেন। আর আরেকটি বিষয় জানিয়েছেন তারা, যে স্থানীয় যে কৃষি কর্ম অফিসগুলো আছে তাদের আধুনিক পদ্ধতিতে ব্যবহার করেছেন বা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। আর এই প্রশিক্ষণ দেওয়ার কারণে তারা কিন্তু এবার উচ্চ ফলন পাবেন বলে তারা জানিয়েছেন। কৃষক কিন্তু আরেকটি বিষয় বলেছেন যে সরকারিভাবে এবার বীজ, সার, কীটনাশকও কিন্তু সাধারণ কৃষকের মাঝে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু কৃষকের এই সরিষা বাম্পার ফলনের আরেকটি অন্যতম কারণ বলে তারা জানিয়েছেন। আবার কৃষক আশা করছেন যে, অনেক কৃষক আশা করছেন যে এবার যে পরিমাণ যে সরিষা আবাদ হয়েছে বা আগামীতেও কিন্তু এর চেয়ে উচ্চ ফলন হবে বলে তারা জানিয়েছেন। আর আরেকটি বিষয়, এছাড়া পরবর্তী বছরও তারা ভালো ফল পাবেন বলে তারা আসেছে। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার 5টি উপজেলার বিভিন্ন এলাকায় কিন্তু মাঠে মাঠে সরিষা ফুলে ভরা রয়েছে। ইতিমধ্যে কিন্তু সরিষার ফলনও দেখা গেছে, অনেক জায়গায় কিন্তু সরিষার ফলন হয়েছে। হয়তো এই সরিষা উঠিয়ে কিন্তু তারা অন্য জমিতে অন্য কিছু চাষ করবেন বলে কৃষক জানিয়েছেন। তারা জানিয়েছেন যে সরিষা কিন্তু আবাদ করতে অনেক অল্প ব্যয়ে কিন্তু সরিষা আবাদ করা যায়, আর অল্প ব্যয়ে কিন্তু আবাদ করার কারণে এবং অনেক লাভবান। আর এই কারণে কিন্তু সরিষা আবাদ করতে রাজবাড়ীর কৃষকরা উৎসাহ বেশি। তো এই ছিল রাজবাড়ী জেলার সরিষার আবাদের সর্বশেষ। যশোরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী গুড় মেলা, এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, মেলায় ক্রেতাদের কেমন ভিড় দেখছেন আর গুড়ের মান পরীক্ষার কোনো ব্যবস্থা কি চোখে পড়েছে কিনা? ইশিকা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে যশোরে আজ থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী খেজুর গুড়ের মেলা। জানিয়ে রাখা জরুরি যেটা, সেটা হচ্ছে যে যশোরে এই খেজুর গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এবারই কিন্তু
প্রথম গুড় মেলা শুরু হচ্ছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো কিন্তু যশোরে শুরু হয়েছে গুড় মেলা। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে চৌগাছা উপজেলা প্রশাসন কিন্তু এই গুড় মেলার আয়োজন করেছে। আজকে যেহেতু প্রথম দিন, কিছুক্ষণ আগে মেলার উদ্বোধন করেছে জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এখন যারা আসছেন তারা ধীরে ধীরে দর্শনার্থী আসছেন, ধীরে ধীরে এই দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা আরো বাড়বে। তবে যারা আসছেন উৎসুক অনেকেই আসলে গুড়ের দাম জিজ্ঞাসা করছেন, গুড় কেমন মানের সেগুলো তারা জানতে চাচ্ছেন। তো আজকে বেচাকেনার যে হিসাবটা এটা একটু পরে বেলা বাড়ার সাথে সাথে এটা বাড়বে বলে গাছিরা আমাদেরকে জানিয়েছেন। তবে সবাই স্টলে কম বেশি তাদের নিজেদের তৈরি করা গুড় নিয়ে কিন্তু এখানে হাজির হয়েছেন। তো আমরা এ পর্যায়ে একজন গাছির সাথে আমরা একটু কথা বলতে চাই যে আসলে আপনি আমাদের কিন্তু জানাবেন যে আসলে গুড় মেলা হওয়ার ফলে আপনাদের কি কি সুবিধা হচ্ছে। আমাদের সুবিধা এই এখন থেকে আজ 3 বার এই গুড়ের মেলা হচ্ছে। এই গুড়ের মেলা হওয়ার পর থেকে আমাদের চেয়ারম্যান অনেক সুবিধা করেছে। করার পরে আগে বেচতাম কম দামে, এখন পাই অনেক বেশি দাম, এখন ভালো লিচু দাম পাই। অনেক ধন্যবাদ আপনাকে। ইশিকা, আপনি শুনছিলেন যে আসলে এই গুড় মেলাটি মূলত ন্যায্য মূল্যে গুড় বিক্রি করার জন্য একটা উন্মুক্ত প্ল্যাটফর্মের জন্য কিন্তু আসলে মূলত এই গুড় মেলাটির আয়োজন প্রতি বছর করা হয়ে থাকে। তো এই ছিল আমার কাছে যশোরের গুড় মেলা থেকে সর্বশেষ। ইশিকা। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে নেত্রকোনায় আয়োজন করা হচ্ছে যুব ও পিঠা মেলা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, মেলায় কি কি পণ্য পাওয়া যাচ্ছে আর দর্শনার্থীদের কেমন ভিড় দেখছেন? জি, আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে। এখানে আজকে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তো এই যে নেত্রকোনা জেলা প্রশাসন এবং জেলার যে যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে, মূলত যৌথ আয়োজনে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আর এই উৎসবটি আয়োজন করা হয়েছে মূলত তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে দিনব্যাপী এইখানে পিঠা উৎসবের আয়োজনটি হয়েছে। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে পিঠার যে বিভিন্ন বাহারি পিঠা নিয়ে কিন্তু এখানে বিভিন্ন উদ্যোক্তারা, বিশেষ করে জেলার যারা যুব উন্নয়নের মাধ্যমে বিভিন্ন উদ্যোক্তার সৃষ্টি হয়েছে এবং এই জেলার বিভিন্ন নারীরা তারা কিন্তু তাদের বাড়িতে, বাসা বাড়িতে বসে তারা রকমারি দেশীয় যে পিঠা, সেসব পিঠা তারা তৈরি করেন এবং এই পিঠা নিয়ে কিন্তু আজকের এই মেলাটি মানে উদযাপিত হচ্ছে। তো এখানে আপনার এই জেলা প্রশাসক একটু আগে এই মেলার উদ্বোধন করে গেছেন। তিনি কিন্তু বলেছেন যে এই পিঠাকে কিভাবে শিল্প হিসাবে রূপান্তর করা যায় এবং কিভাবে উদ্যোক্তাদের এই পিঠাকে বাণিজ্যিকরণ করা যায়, সেই লক্ষ্যে কিন্তু এই মেলার আয়োজন করা। নির্বাচন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন সহ 4 কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে প্রতিবেদন জমা দেবেন আজ। বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, ঠিক কখন নাগাদ প্রতিবেদন জমা দেওয়া হবে অথবা ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে কিনা? ইশিকা, প্রধান উপদেষ্টার যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু ইতিমধ্যেই অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন এবং সংস্কার কমিশনের প্রধান সহ তাদের যে প্রতিনিধি দল, তারা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেছেন এবং একে একে আজকে 4টি সংস্কার কমিশনের সংস্কার প্রতিবেদন, সুপারিশের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন কিন্তু উপস্থাপন করা হবে এবং আজকে মূলত সংবিধান সংস্কার কমিশন ছাড়াও নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন উপস্থাপন করবেন এবং ইতিমধ্যেই এর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে এবং দুপুর পর্যন্ত এই বিষয়টি নিয়ে, এই যে 4টি সংস্কার কমিশনের যে আজকের প্রতিবেদন দেওয়া হবে, সেই প্রতিবেদন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হবে এবং আলোচনা পরবর্তী সময়ে বেলা 3টায় এই প্রতিবেদনের ওপর
সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সেখানে সংবাদকর্মীদের জন্য সেই বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপন করার কথা রয়েছে। এবং আপনি যেমনটি জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি জনমালিকানা, জবাবদিহি এবং জনকল্যাণ নিশ্চিত করার জন্য যে একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য 15টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এবং এর মধ্যে সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুদকের সংস্কারের জন্য প্রথম 6টি কমিশন গঠন করা হয় গেল 3রা অক্টোবর এবং প্রতিবেদন জমা দেওয়ার 90 দিন সময় বাধা থাকলেও পরে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সময় সীমা 31 জানুয়ারি পর্যন্ত এবং বাকি যে 5টি কমিশনের সময়সীমা সেটি 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই 4টি কমিশন তাদের প্রতিবেদন জমা দেবেন এবং প্রতিবেদনের যেই বিস্তারিত বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা বিকেল 3টায় যেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেই বিস্তারিত বিষয়ের উপর যে আলোচনা সেই আলোচনা আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইশিকা।